গুড মর্নিং ফ্রম রান অফ কাচ। ধরডোর খুব কাছেই আছি আমরা। ধরডো এখান থেকে আর 18 কিলোমিটার। তো আমরা ছিলাম দেখুন এই মেহফিলা রান এই রিসোর্টে। যে মোড় থেকে আপনি হোয়াইট রানের দিকে কাটবেন সেখান থেকে ঠিক 12 কিলোমিটার এলে বাঁদিকে আপনি এই রিসোর্টটা পাবেন। আমার পক্ষ থেকে এটা রেকমেন্ডেড থাকলো। আমি এর ফোন নাম্বার আমি দিয়ে দেবো আপনাদের ডেসক্রিপশনে, আপনারা আসতে পারেন। আচ্ছা চলুন আজকে আর একটা ইউনেস্কো হেরিটেজ সাইটের কাছে যাব, কি ভাব পাটান। আমরা এই কচ্ছ থেকে আমরা পাটান যাব। রাস্তার ডেসক্রিপশন দেবো অবশ্যই, কী অবস্থা রাস্তার সবটা বলবো, চারদিকের পরিবেশ পরিস্থিতি সবটা দেখাবো। এবং সর্বোপরি সবচেয়ে বড় যেটা কথা, আজকের যে মূল জায়গা যেটা আমরা এক্সপ্লোর করব, পাটান রানী কি ভাব, মানে 100 টাকার নোটে যে ছবিটা আপনারা দেখেন বা আমরা দেখি সবাই, সেই জায়গাটা পাটান যাব। তো চলুন এগিয়ে যাই। ঘড়িতে এখন একদম 7টা, এখনও সূর্য ওঠেনি কিন্তু। কচ্ছ এইদিকে কিন্তু বা ভুজ এদিকে কিন্তু সকাল অনেক দেরি করে হয় একদম। এটা ইনফরমেশান। 6টার সময় একেবারে নিকষ অন্ধকার থাকে। দেখুন এখনও চাঁদ দেখা যাচ্ছে। তো হচ্ছে কথা, চলুন এগিয়ে যাই, আবার দেখা হচ্ছে। 7টায় বেরোনো, কিন্তু তারপরে সূর্যোদয় দেখলাম। একটাই কারণ, সূর্য দেরি করে ওঠে ভারতবর্ষের পশ্চিম প্রান্ত, একেবারে পশ্চিম প্রান্ত। কালকের ভ্লগটা যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন, কারণ ঢোলাভেরা আমরা গেছিলাম রোড টু হেভেন ধরে, সেটা একেবারে আছে। আর সঙ্গে রান অফ কাচ্ছ। এখন একটা ভিডিও না দুটো ভিডিও কি আছে জানি না, যা আছে আপনাদের অনুরোধ করব যে আগের আমার ব্লগগুলো অবশ্যই দেখবেন। দারুণভাবে আমি চেষ্টা করেছি আমার অনেক দিনের স্বাদ তাকে ধরার এবং আপনাদের সামনে সেটাকে উপস্থাপিত করার। এই হচ্ছে কথা। চলুন এগিয়ে যে আজকেও যাব হচ্ছে রানী কি ভাব, আমি বললামই পাটান। তো ভুজ হয়ে রাধনপুর হয়ে পাটান যাব। আমি রাস্তা দেখাবো অবশ্যই, রাস্তার পরিবেশ পরিস্থিতি। আপনারা যারা বাইকে পরবর্তী ক্ষেত্রে আসবেন বা আপনারা যারা ড্রাইভে আসবেন পরবর্তী ক্ষেত্রে, যাতে আপনাদের অসুবিধা না হয় বা যাতে আপনাদের প্ল্যান করতে সুবিধা হয়, সেই জন্য আমি চেষ্টা করব রাস্তাঘাট সম্পর্কে তথ্য দেওয়ার, এবং বাকি বাদ যা থাকবে সবটাই ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি শেয়ার করার চেষ্টা করব। চলুন এগিয়ে যাই। এনএইচের ওপর থেকে যে মোড় হয়ে বা যে মোড় থেকে বাঁ হাত নিয়ে আপনাকে হোয়াইট রান যেতে হয়, সেই মোড়ে এসে আমরা উপস্থিত। জায়গাটার নাম আমি বলে দিচ্ছি, এই হচ্ছে সেই মোড় যেখান থেকে আপনি এনএইচ ধরে আসবেন ভুজ থেকে। এসে আপনাকে বাঁ হাতে কাটতে হবে, যখন যাবেন তখন বাঁ হাতে কাটতে হবে। এই আমরা এনএইচে চলে এলাম। এই এনএইচ আমাদের নিয়ে যাবে ভুজ দেখাচ্ছে এখান থেকে 52 কিলোমিটার। পালানপুর 400, ভুজ 52 কিলোমিটার, মান্ডভি 111, গান্ধীধাম 106। তো এই হচ্ছে কথা। ভুজ এখান থেকে 52 কিলোমিটার, আর আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে এই মোড় থেকে 12 কিলোমিটার। আমি যে স্টেতে ছিলাম সেটা হচ্ছে ভুজ থেকে 64 কিলোমিটার দূরে। আর আমি যে স্টেতে ছিলাম সেখান থেকে একেবারে হাতে গোনা 18 কিলোমিটার হচ্ছে আপনার রান অফ কাচ্ছ। একদম হাতে গোনা 18 কিলোমিটার আমি যে স্টে থেকে ছিলাম সেই স্টে থেকে। এই হচ্ছে হিসাবপত্র রান অফ কাচ্ছের। চলুন এগিয়ে যাই। আমরা ইতিমধ্যেই এই এনএইচের উপরে ভুজ অবধি যে একমাত্র টোল, সেই টোল পেরিয়েছি, এবং তার টোলের পরিমাণ হচ্ছে 90 টাকা। এই হচ্ছে কথা। অদ্ভুত অদ্ভুত ল্যান্ডস্কেপ আছে এখানে, কিন্তু আপনারা যখন ড্রাইভ করবেন বা রাইড করবেন মজা পাবেন। দেখুন এখানে কিন্তু একেবারে শুকনো, খেয়াল করুন, একেবারে শুকনো। সামনেই দেখুন ওয়াটার বডি শুরু হয়ে যাবে, দুদিকে ওয়াটার বডি। অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে যে আগে খানিকটা বৃষ্টি হয়েছে, সেই কারণে হয়তো এখানে জল জমে আছে, এটাও হতে পারে। যাই হোক, দেখুন আগে এই মরুভূমির মতো বালি দেখলাম, আবার এখানে দেখুন বাঁ হাতে ওয়াটার বডি একদম। ফলে এখানে ভূমি বৈচিত্র্যটা আছে, ভূমির বৈচিত্র্য আছে, ভূমিরূপের আলাদা আলাদা হচ্ছে যে ধরন আছে।
গিয়ে ওরকম রেত পাবো, বালি পাবো। চলুন এগিয়ে যাই এবার। আমি ভুজের দিকে চলে যাচ্ছিলাম, হঠাৎ করে আমি জানতাম এটা এখানে আছে, যাওয়ার সময় কিন্তু আমি মিস করেছি। হঠাৎ করে চোখে পড়লো, আমি গাড়ি ঘুরিয়ে শটান দাঁড়িয়ে পড়লাম। এখান দিয়ে টপিক অফ ক্যান্সার পাস করছে, এখান দিয়ে পাস করছে। এই হচ্ছে কথা। এইটা কিন্তু একটা খুব পরিচিত জায়গা, ইউটিউব বা বিভিন্ন জায়গায় এই জায়গাটায় কিন্তু এসে সবাই ছবি টবি তোলে, ইত্যাদি ইত্যাদি আছে। এই হচ্ছে কথা, আমি দেখিয়ে রাখলাম আপনাদের। আমরা একদম টপিক অফ ক্যান্সারের ওপরেই দাঁড়িয়ে আছি বলা যায়। এই হচ্ছে কথা, আপনারাও আসলে অবশ্যই আসবেন। চলুন আবার এগিয়ে যাব। যে গাড়িটা পার করছি সেই গাড়িটায় নুন ভর্তি, একদম এইভাবে গাড়ি করে। এই সামনের গাড়িটাতেও নুন, আমার উইন্ডস্ক্রিন একেবারে নুনে ভর্তি হয়ে গেছে। এইভাবেই ভুজ থেকে নুন নিয়ে যাওয়া হয়, যেটা দেখলাম একদম। আমরা ভুজ পার করছি, ঘড়িতে 8:28, আমরা ভুজ পার করছি। সামনে ডান দিকে গেলেই ভুজ শহর, আমরা ভুজ শহরকে ডান হাতে রাখবো, রেখে সোজা বেরিয়ে যাব ভচাওয়ের দিকে। দেখুন এই ডান হাতে ভুজ শহর ঢুকে গেল, এখান থেকে ভুজ শহর 2 কিলোমিটার। ভুজ শহর ঢুকে গেল এখান থেকে। আমরা ভুজ শহরকে ডান হাতে রেখে এগিয়ে যাব পালানপুর। দেখুন 348, পালানপুর মানে রাজস্থান বর্ডার হয়ে গেল। আহমেদাবাদ 331, আর এইদিকেই হচ্ছে টুয়ার্ডস ভচাও আমরা যাচ্ছি। আপনার এখান থেকে ভুজ থেকে ভচাওয়ের ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 80 কিলোমিটার। আবার দেখা হবে। আমরা এবার ব্রেকফাস্ট করতে হবে, কালকে ব্রেকফাস্ট লাঞ্চ কিচ্ছু হয়নি, আজকে অবশ্যই ব্রেকফাস্টটা করবো। এবং এনএইচে উঠে গেলে পরপর হোটেল কিন্তু পাওয়া যাবে। আর একটা ইনফরমেশন দেবো, এই মুহূর্তে আমি জানি না পরে কি হবে, তবে এখনও অবধি, এরপরে পুরো সিজন চালু হলে কী হবে বলতে পারবো না, এখনও অবধি যেটা দেখলাম সেটা ভুজ থেকে আপনি যখন ডুয়ার্স কাজ যাবেন আপনি কিন্তু খাবার হোটেল খুব বেশি পাবেন না, এটা কিন্তু কথা। খাবার হোটেলের আশা কিন্তু খুব বেশি না করাই ভালো। খেয়ে বেরোতে হবে ভুজ থেকে, একদম পেট ভরে ভুজ থেকে খেয়ে বেরোন, খাবার নিয়ে যান ভুজ থেকে। এগিয়ে কিন্তু কচ্ছের দিকে নর্মালি কিছু পাবেন না। এইটা হচ্ছে ইনফরমেশন। ভচাও আর অ্যাপ্রক্সিমেটলি 50 কিলোমিটার। একটা ইনফরমেশন দিয়ে দেবো, ভুজ থেকে অ্যাপ্রক্সিমেটলি 7 কিলোমিটার ভচাওয়ের দিকে আসলে অঞ্জারের দিকেও একটা রাস্তা কাটে। অঞ্জার মানে NH 41 থেকে দুটো রাস্তা ধরে আপনি ভুজে আসতে পারেন, একটা হচ্ছে ফ্রম ভচাও, একটা হচ্ছে ফ্রম অঞ্জার। তো ভুজ থেকে 7 কিলোমিটার আসার পরে আপনার ভচাওয়ের দিকে অঞ্জার ডান দিকে চলে যায় আর ভচাও সোজা চলে আসে। এটা হচ্ছে ইনফরমেশন। তো আমরা গতকাল ব্রেকফাস্ট করতে পারিনি, গতকাল তো লাঞ্চও হয়নি, তাই আজকে আর দেরি করলাম না, একদম রাস্তার পাশে 9টা বাজে ভচাওয়ের দিকে যেতে বাঁ হাতে ধাবাটা পেয়ে গেলাম, হস্তিক হোটেল। অ্যাকচুয়ালি বন্ধু আর পরোটা খেতে চাইছে না, আলুর পরোটা। মাও দেখলাম গড়রাজি, তো ওদের জন্য স্যান্ডউইচ বললাম আর আমার প্রিয় আলুর পরোটা। এই চলুন আবার দেখা হচ্ছে, এগিয়ে যাই। আমরা ভচাও, সেই ভচাওয়ের এসে আমরা উপস্থিত হলাম, হাজির হলাম। সকাল থেকে পার করলাম এখনো অবধি 138.2 কিলোমিটার। সকালে বেরিয়েছিলাম 7টা, এখন ঘড়িতে 10:22, 3 ঘন্টা 22 মিনিট লাগলো 138.4 কিলোমিটার পার করতে। এটা আমি কচ্ছ থেকে বলছি। এই আমরা NH 41-এ উঠব। এই আমরা NH 41-এ উঠলাম, এই আমরা ধরলাম NH 41। অ্যাকচুয়ালি 141 কিলোমিটার। হ্যাঁ ঠিক, এটা ছত্রি আছে, একটা হোটেল হচ্ছে খুব সম্ভবত। নন্দিতা এখানে বলেছিল কামান আছে, দলমাদল না? এই যে দলমাদল কামান দেখুন, আমাদের বাঁকুড়ায় যে দলমাদল কামান দেখা যায় সেই দলমাদল কামান। এটা নতুন একটা হোটেল হচ্ছে কিছু। তো যে ইনফরমেশনটা দেবো, NH 41-এ উঠলাম আমরা একদম। আমাদের হোটেল থেকে আমাদের এখানে লাগছে হচ্ছে 141.3,
আপনি তাহলে এই NH41 থেকে আপনি যদি একেবারে হোয়াইট স্যান্ড যেতে চান, রান আপ কাছের হোয়াইট স্যান্ড, আপনাকে পেরোতে হবে টোটাল 161 কিলোমিটার। আমাদের সময় লাগলো 7টায় বেরিয়েছি, 10:30 বাজে, 3.5 ঘন্টা, 3.5 ঘন্টা সময় লাগবে। 162 কিলোমিটার সময় আপনাকে পেরোতে হবে। আপনি বাচাও থেকে ডাইরেক্ট আপনি হোয়াইট রানে যেতে পারবেন একদম। আর ঢোলাভেরা যেতে আরও খানিকটা সময় বা কিলোমিটার দুটোই বেশি লাগবে। তো এই হচ্ছে কথা। রাস্তা সম্পর্কে ইনফরমেশন দিই। রাস্তা হচ্ছে আপনি ভুজ পর্যন্ত আসবেন, রাস্তা খুব ভালো, কাছ থেকে কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার ভুজ ঢোকার মুখে রাস্তা হচ্ছে একটা জায়গায়, তো সেই জায়গায় একটু এই মুহূর্তে একটু সমস্যা আছে, রাস্তা যেহেতু হচ্ছে। তারপরে আপনি ভুজ থেকে এই বাচাও আসবেন, আপনি মোটামুটি স্পিড মেনটেন করার জায়গা থাকবে, এইটুকুনি আমি বললাম। আপনি মোটামুটি স্পিড মেনটেন করার জায়গা থাকবেন। কিছু কিছু জায়গায় সিঙ্গেল লেন, কিছু কিছু জায়গায় ডাবল লেন, মিলিয়ে মিশিয়ে আছে। তো যাই হোক, আপনি কিছু কিছু জায়গায় স্টেট হাইওয়ে আর কিছু কিছু জায়গায় ন্যাশনাল হাইওয়ে পড়ে, মিক্সড আছে ব্যাপারটা। তো এই হচ্ছে কথা। আপনি একটা মোটামুটি স্পিড মেনটেন করার জায়গায় থাকবেন। আপনি যদি বাচাও থেকে কাছ না যেতে চান, আপনি কিন্তু আঞ্জার হয়েও কাছ যেতে পারেন। বাচাও থেকে খানিকটা এগিয়ে গিয়েই আপনি আঞ্জার পাবেন, এই হচ্ছে কথা। আচ্ছা, এরপরে একটা জায়গা আছে সামাখিয়ালি বা সামাখিয়ালি, যাই হোক, ওইখান থেকে রাজকোটের রাস্তা কাটে। ওইখান থেকে NH27 অ্যাকচুয়ালি শুরু হয়। এটা NH41 চলছে। এখান থেকে খানিকটা গেলেই সামাখিয়ালি পড়বে এবং সামাখিয়ালি থেকে ডান দিকে চলে যাবে রাজকোটের রাস্তা, ওটা NH41 চলে যাবে। আমরা সোজা চলে যাব টুয়ার্ডস উদয়পুর, একদম টুয়ার্ডস রাজস্থান, NH27 ধরে। আমরা আজকে রাধানপুর থেকে ডান হাতে কাটবো টুয়ার্ডস পাটান। চলুন আপনাদের দেখাবো সমস্তটাই। আচ্ছা, আর হচ্ছে সান্তালপুরে যাচ্ছে। সান্তালপুরে গিয়ে আপনাদের কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেবো, সঙ্গে থাকুন। আমি সান্তালপুরে দেখি আমি রাস্তাটা খুঁজে পাই কিনা, তাহলে আমার ইনফরমেশনটা দিতে সুবিধা হবে। রাস্তাটা খুঁজে না পেলেও ইনফরমেশনটা আপনাদের দেবো। যারা রোড ট্রিপ করবেন পরবর্তী ক্ষেত্রে এইদিকে, বা যারা বাইক ট্রিপ করবেন, বাইক রাইড করবেন পরবর্তী ক্ষেত্রে এদিকে, তাদের অবশ্যই সুবিধা হবে ইনফরমেশনটা। চলুন এগিয়ে যায়। আর খাওয়ার হোটেল কিন্তু রাস্তার পাশে টুকটাক পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আর NH-এ উঠলে প্রচুর, NH41 বলুন বা NH27 বলুন, পরপর আপনি খাওয়ার হোটেল পাবেন। খাওয়ার হোটেল নিয়ে কোনো সমস্যা হবে না এই অঞ্চলে, অন্তত এই তল্লাটে। যখন যাচ্ছিলাম তুলতে পারিনি এই ছবিগুলো, দারুণ। দেখুন ডাবল ডেকার দেখুন, ডাবল ডেকার গুডস ট্রেন চলছে একদম, দুটো করে কন্টেনার। পোরবন্দর, মূলত পোরবন্দর থেকেই কন্টেনারগুলো এভাবে আসে আর কি। ডাবল ডেকার একেবারে গুডস ট্রেন, কন্টেনার ট্রেন বলা যায়। ট্রেনে সবই কন্টেনার, গুডস ট্রেন বলা যাবে না, কন্টেনার ট্রেন বলতে হবে। ডাবল ডেকার কন্টেনার ট্রেন যাওয়ার সময় ধরতে পারিনি, যাওয়ার সময় ধরতে পারেন, একেবারে দারুণ। না, আমি রেস করছি না, আমার রেস করার কোনো ইচ্ছে নেই। চলুন এগিয়ে যাই। একটা যাচ্ছে আর একটা দাঁড়িয়ে আছে কিন্তু ডাবল ডেকার ট্রেন। দেখুন ডাবল ডেকার গুডস ট্রেন বা ডাবল ডেকার কন্টেনার ট্রেন দেখুন দাঁড়িয়ে আছে আর একটা। পুরো ডাবল ডেকার, এটা একদম গোটাটা ডাবল ডেকার, একদম টোটালটা ডাবল ডেকার, সামনে থেকে পেছনে টোটালটা ডাবল ডেকার, একদম বিশাল। আমাদের ওখানে এই ধরনের ডাবল ডেকার এইভাবে কন্টেনার ট্রেন আমরা নর্মালি দেখি না। অ্যাকচুয়ালি এগুলো পোরবন্দর থেকে আসছে, বোঝা যাচ্ছে। হচ্ছে কথা, চলুন এগিয়ে যাই। বাঁদিকে কেটে গেল রাজকোট, বাঁদিকে কেটে গেল আহমেদাবাদ। আর পালানপুর, রাধানপুর, সান্তালপুর, দিশা সব সোজা। এই জায়গাটাকে বলে সামাখিয়ালি, অ্যাকচুয়ালি এইখান থেকে আমরা NH27-এ পড়বো। এই NH27-এ পড়লাম, আমরা NH27-এ পড়লাম। এই দেখুন ডান দিকে চলে যাচ্ছে রাজকোট, ডান দিকে চলে যাচ্ছে আহমেদাবাদ। আমরা একেবারে চলে যাচ্ছি
খানিকটা বাঁ হাত চেপে সোজা। এইখান থেকে NH-27 চালু হলো। আপনারা যারা রাজস্থান থেকে এদিকে আসবেন তারা একেবারে NH-27 ধরে এই অবধি আসবেন, একদম টানা উদয়পুর থেকে। রাজস্থান বা মাউন্ট আবু থেকে কেউ যদি এদিকে আসেন গুজরাটের দিকে কচ্ছ যাওয়ার জন্য বা ঢোলাভেরা যাওয়ার জন্য বা ভুজ যাওয়ার জন্য, যাই বলি, তারা হচ্ছে এই রাস্তাটা NH-27 ধরে এই অবধি আসবেন, সামাখিয়ালি অবধি। এরপরে NH-41 শুরু হবে। তো এই হচ্ছে এই অবধির কথাবার্তা। এরপরে সান্তালপুর আসলে আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেবো, সঙ্গে থাকুন। আমরা আজকে যাব পাটান, রানী কা ভাব। 100 টাকার নোটে যে ছবি থাকে সেই ছবিটা হচ্ছে রানী কা ভাবের ছবি, এবং সেটাকেই দেখতে যাব, এক্সপ্লোর করতে যাব, আপনাদেরও দেখাবো। ঘড়িতে বাজে 10টা 46। আমরা এখনও অবধি পার করলাম 159 কিলোমিটার। আমাদের ব্রেকফাস্ট আজকে হয়ে গেছে। গতকাল যেমন ব্রেকফাস্টও হয়নি, আমাদের লাঞ্চও হয়নি। আমি আপনাদের দেখিয়েছিলাম, আগের ব্লগটা যারা দেখেছেন তারা দেখেছেন, আমরা আইসক্রিম দিয়ে কালকে লাঞ্চ করেছি। রোড ট্রিপের একটা বৈশিষ্ট্য, সময় খাওয়া হবে না, একদম একবারে রাতে ডিনার করেছি আমরা। এই হচ্ছে কথা। তো ওই জন্যই আজকে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিলাম। একেবারে পাটান গিয়ে লাঞ্চ করবো সেরকমই ইচ্ছে। আমরা রাধানপুর থেকে ডানাতে কাটবো। রাধানপুর এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 140 কিলোমিটার। যারা এদিকে আসবেন তারা এই নামটা অবশ্যই খেয়াল রাখবেন না করবেন। চলুন আপাতত এগিয়ে যাই, সঙ্গে থাকুন। ঘড়িতে 12টা 14। আমরা পার করেছি ঠিক 251 কিলোমিটার। আমরা সান্তালপুর ক্রস করছি। আমি বলেছিলাম যে এই সান্তালপুরে সেটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা দেবো। রাস্তাটা আমি খুঁজে পেলাম না, কিন্তু কথা যেটা সেটা হচ্ছে যে আপনারা যারা পরবর্তী ক্ষেত্রে ভুজে আসতে চান বা ঢোলাভেরা যেতে চান, তারা ভুজে না ঢুকেও কিন্তু তারা ঢোলাভেরা চলে যেতে পারেন। এই যে সান্তালপুর, এই সান্তালপুর হচ্ছে পালানপুর রুটে, পালানপুর, দিশা, রাধানপুর, সান্তালপুর, এই যে রুট, এই সান্তালপুরের পরে ভাচাও। তো এই যে সান্তালপুর, এই সান্তালপুর থেকে কিন্তু ঢোলাভেরার রাস্তা কাটে। এই সান্তালপুর থেকে কিন্তু স্ট্রেট ঢোলাভেরা যাওয়া যায়। এখান থেকে ঢোলাভেরা যদি খুব ভুল না করি, কালকে যা দেখলাম তাতে 136 কিলোমিটার। এবার রাস্তাটা খুব সম্ভবত সিঙ্গেল লেন। এক্স্যাক্টলি কোন জায়গা থেকে রাস্তাটা বেরিয়েছে আমি দেখাতে পারলাম না, আমি চেষ্টা করলাম দেখার। এখানে নিশ্চয়ই খোঁজ করে নিলে বা গুগলকে জিজ্ঞেস করলে নিশ্চয়ই বলে দিতে পারবে। তবুও যদি কেউ ভুজ না গিয়ে এই রুটে আপনি যদি ঢোলাভেরা ঢুকতে চান, আপনি কিন্তু সান্তালপুর এই জায়গাটা দিয়ে আপনি ঢোলাভেরা ঢুকতে পারেন। আপনি আগে ঢোলাভেরা আমাদের যে আর্কিওলজিক্যাল সাইটটা আছে সেইটা আপনি পাবেন, তারপরে সেখান থেকে আপনি রোড টু হেভেন ক্রস করে খাদবা হয়ে আপনি চলে আসতে পারেন বা চলে যেতে পারেন রান অফ কচ্ছ। একদম হোয়াইট রান যেটা বলছে, এই রুটটা কিন্তু এইখান থেকে যাওয়া যায়। এই ইনফরমেশনটা আমি আপনাদের দিয়ে রাখলাম। আর এই দিকের রাস্তার ইনফরমেশন যেটা দেবো, রাস্তা সোসো, এই আর কি, নর্মাল যেমন হয় তেমনি। তো এই হচ্ছে কথা। চলুন এগিয়ে যাই। আমরা সামনে রাধানপুর আসছে, রাধানপুর আর ওই ধরুন 40 কিলোমিটার। রাধানপুর থেকে আমরা ডান হাতে কাটবো টুয়ার্ডস পাটান যাবো। গুগল যা দেখাচ্ছে তাতে ওই 2:30-এর মধ্যে আমরা পাটান ঢুকে যাবো, বা 2:30-এর কিছু আগে আমরা পাটান ঢুকবো, 2টোর কিছু পরে। তো আমরা পাটান ঢুকেই আজকে আমরা লাঞ্চ করব, তো এরকম ইচ্ছা আছে। এবং যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা হোটেলে গিয়ে আধ ঘন্টা রেস্ট নিয়ে আমরা হচ্ছে যে রানী কা ভাব যেটা আছে আমরা সেখানে যাব, আপনাদেরও দেখাবো। সঙ্গে থাকুন, একসঙ্গে এক্সপ্লোর করছি আমরা। আগামীকাল পাটান থেকেই আমরা রাজস্থান ঢুকবো, এবং কোন রুটে যাব কী যাবো সেটা এক্ষুনি আলোচনা করছি না। আগামীকাল অবশ্যই পরের ব্লগটা আপনারা দেখবেন, সেখানেও আপনারা গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবেন। পরবর্তী ক্ষেত্রে যারা রাজস্থান ট্রিপ করতে চান, পরবর্তী ক্ষেত্রে যারা এই চত্বরে গুজরাট ট্রিপ করতে চান, অবশ্যই আমার ব্লগ তাদেরকে হেল্প করবে নিঃসন্দেহে। তাই সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। চলুন এগিয়ে যাই, আবার দেখা হচ্ছে খানিকক্ষণ পরে। ডিজেল ভরে নেওয়ার পালা। সকাল থেকে চলে আসছি প্রায়। আমরা রাধানপুরে ঢুকলাম, ঘড়িতে দেখাচ্ছে ঠিক 1টা, আর 298 কিলোমিটার পথ আমরা পার করলাম। আমরা রাধানপুর ঢুকছি এবং রাধানপুরের থেকেই আমরা কাট নেব টুয়ার্ডস পাটান।
এখন আমার বক্তব্য যেটা সেটা হচ্ছে যে এইখান থেকেই কিন্তু এখান থেকেই কিন্তু রানাপ কাজ শুরু হয়, জানেন। রানাপ কাছের একবারে শুরুটা কিন্তু এই অঞ্চল থেকে। তো আমরা এখন ঢুকছি পাটান। রাধানপুর থেকে আমরা সামনে গিয়ে ডান দিকে ঘুরবো পাটানের দিকে। তো এগিয়ে যাই, চলুন, আবার দেখা হচ্ছে। মোড়টা ঘুরে আবার দেখা করছি। NH-27 ছেড়ে রাধানপুর থেকে আমরা কেটে গেলাম রাধানপুর রোডের দিকে। আমরা এই মুহূর্তে রাধানপুর রোড দিয়ে যাচ্ছি। এখনো অবধি পাটানের কোনো মাইলস্টোন বা কিছু পাইনি। গুগল বলছে এখান থেকে আরও 37 কিলোমিটার যাওয়ার পরে গুজরাট স্টেট হাইওয়ে নাম্বার 10 আমাদের ধরতে হবে। তো রাধানপুর রোড অবস্থা ভালো, বেশ ভালো দেখছি। বাকিটা চলুন এগিয়ে যাই, আবার দেখা হচ্ছে, আবার কথা হচ্ছে। রাধানপুর থেকে রাজস্থানের স্টেট হাইওয়ে 55 ধরে আমরা এগোচ্ছি। এই রাস্তাটা একেবারে বলা যায় চাকাচাক, একদম স্টেট হাইওয়ে, সিঙ্গেল লেন, বাট আপনি আপনার স্পিড প্রপারলি মেনটেন করতে পারবেন এবং রাস্তায় একটাও গর্ত নেই, একটাও গর্ত নেই কোথাও রাস্তায়। দুরন্ত রাস্তা একেবারে। NH-50 ঘড়িতে বাজে 1:23, আমরা এখন অবধি পার করলাম 323 কিলোমিটার। এই হচ্ছে কথা। গুগল বলছে আর 50 মিনিট লাগবে। গুগল বলছে আর 50 মিনিট লাগবে, 44 কিলোমিটার রাস্তা। চলুন আপনাদের দেখাবো। অ্যাকচুয়ালি আমি গুগলে দেখেছিলাম পাটানে প্রচুর হোটেলও আছে। প্রথমে হোটেল নেওয়ার ইচ্ছা আছে। চলুন এগিয়ে যাই, আপনারা সমস্ত ইনফরমেশান পাবেন, সমস্ত তথ্য পাবেন। সঙ্গে থাকুন, সাথে থাকুন। গুজরাট স্টেট হাইওয়ে নাম্বার 10, পাটান 31 কিলোমিটার। এই বোর্ড পেলাম পাটানের, পাটান 31 কিলোমিটার এখান থেকে গুজরাট স্টেট হাইওয়ে নাম্বার 10। চলুন, ঘুরতে ঘুরতে চলে এলাম রানী কি ভাব, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। একদম এই হচ্ছে টিকিট উইন্ডো। ইন্ডিয়ান ভিজিটারদের জন্য 40 আর ফরেনার্সদের জন্য 600 টাকা। এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। জায়গাটা সরস্বতী নদীর পাশে অবস্থিত। কুইন স্টেপওয়েল আর কি, রানী কি ভাব। This magnificent stepwell is said to have been constructed by Udayamati, the queen of Bhimdeva I, AD 1022 to 1063. In the last quarter of 11th century AD, Bhimdeva I was the descendant of Mularaja, the founder of the Solanki dynasty of Anahilwada Patan. তো এই হচ্ছে ইতিহাস এক কথায়। ভীমদেবা ওয়ানের রানী উদয়মতী এই রানী কি ভাব তৈরি করেছিল 11শো শতাব্দীতে। শাহজাহান মুমতাজের স্মৃতিতে তাজমহল তৈরি করেছিলেন। আর এইখানে দেখুন উদয়মতী ভীমদেবা ওয়ানের কুইন রানী, তার স্বামীর স্মরণে এই রানী কি ভাব নির্মাণ করেছিলেন 11শো শতাব্দীতে। তো এটা হচ্ছে যে মূল ইতিহাস। তারপরে অনেকগুলো কথা আছে, আমি এত কথা আর কিছু বলছি না। The stepwell was buried for centuries and suffered damage in past due to negligence and flood in the river Saraswati. Till 1960s, nobody knew that there existed the most ornate and highly sculptured vab. At this time, the vab was completely filled up except the top. আচ্ছা, 1960-এর দশক অবধি এখানে জানতোই না এত সুন্দর ভাব আছে, কেউ জানতোই না। এটা একেবারে মাটি চাপা পড়েছিল। 1960-এর পরে এটাকে খনন করে অ্যাকচুয়ালি বের করা হয়। থ্যাংক ইউ। তো বলছে মোস্ট অর্নেট স্টেপওয়েল। অ্যাকচুয়ালি 100 টাকার নোটে যে ছবিটা থাকে সেটা এই রানিকা ভাবের ছবি। চলুন দেখি। সুন্দর বাগান আছে, ভাবতে অবাক লাগে 1960-এর দশকের আগে এইটা কেউ জানতোই না যে এইখানে এত সুন্দর একটা স্টেপওয়েল আছে। স্টেপওয়েল মানে আর কিছুই না, আপনি হেঁটে নামবেন বা হেঁটে নামতে পারবেন সিঁড়ি দিয়ে, এরকম একটা কুয়া।
একদম এই হচ্ছে রানী কি ভাবের শুরু। দেখুন এই ওপরের কিছুটা অংশই রয়েছে, বাকি অংশ এখনো চাপা পড়ে আছে। এই হচ্ছে কথা, এই হচ্ছে রানী কি ভাবের স্টার্টিং পয়েন্ট। চলুন এগিয়ে যাই ধীরে ধীরে। কতটা যাওয়া যায়, খুব বেশি দূর যাওয়া যায় না আমি জানি এটুকুনি। একেবারে 7টা ফ্লোর আছে আমার কাছে যতদূর ইনফরমেশন। রানী কি ভাবের 7টা ফ্লোর আছে। স্টেপ ওয়েল মানে আর কিছুই না, সিঁড়িযুক্ত কুয়া, জল তোলার একটা জায়গা। সেটা দেখুন সরস্বতী নদীর পাশে, একদম এর পাশেই সরস্বতী নদী। এই সরস্বতী নদীর পাশেই হচ্ছে এই স্টেপ ওয়েল। আপনি যত নিচে নামবেন তত নতুন করে ধরা দেবে আপনার কাছে এই স্টেপ ওয়েল। একদম একদম দারুণ, অসাধারণ। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি 100 টাকার নোটে যে ছবিটা আছে সেটা কোন পজিশন থেকে নেওয়া হয়েছে, এইটা একটু দেখতে হবে। একদম এইটা দেখতে হবে। 100 টাকার নোটের যে ছবিটা আছে সেটা কোন পজিশন থেকে নেওয়া। চলো আর একটু নেমে দেখি। আমি ধরে থাকছি। সিঁড়িগুলো মারাত্মক, দেখুন সিঁড়িগুলো কিন্তু মারাত্মক সিঁড়ি। একটু পা ফসকালে, পা হড়কালে আপনি একেবারে নিচে। নামার সময় যথেষ্ট সতর্ক হয়ে নামতে হবে। একদম সতর্কতার কোনো এখানে বিকল্প নেই। একদম রানী কি ভাব, সতর্কতার কোনো এখানে বিকল্প নেই। ধীরে ধীরে সিঁড়ি নিচে নামে গেছে। একদম ভাবাই যায় না। 1100 শতাব্দীতে তৈরি, 1960 অবধি মানুষ জানতোই না এখানে এত সুন্দর একটা ভাব বা স্টেপ ওয়েল রয়েছে। ভাবলে অবাক লাগে। वो 100 रुपए का नोट में जो पिक्चर आता है वो कहाँ से लिया? वो सेंटर से ना? ও আচ্ছা আচ্ছা, এই হচ্ছে সেই জায়গা যেখান থেকে 100 টাকার নোটের ছবিটা নেওয়া হয়েছে। আচ্ছা, এটা যে সেন্টার, দিস ইজ দ্য সেন্টার। এইখান থেকেই 100 টাকার নোটের ছবিটা নেওয়া হয়েছে। এই দেখুন 100 টাকার নোট, 100 টাকার নোটের ছবিটা দেখুন, আর এই সামনে ছবি দেখুন। একদম আমি জিজ্ঞেস করলাম গার্ডদের যে 100 টাকার নোটের ছবিটা কোথেকে নেওয়া হয়েছে, তো গার্ডরা বললো এই মিডল পয়েন্ট থেকে নেওয়া। তো এই হচ্ছে রানী কি ভাব, এইখান থেকেই হচ্ছে যে 100 টাকার নোটের ছবিটা নেওয়া হয়েছে। একদম ঠিক এই জায়গা। একটা স্টেপ ওয়েল, অর্থাৎ সিঁড়ি দিয়ে নেমে জল তুলতে এরকম কুয়া, আর কিচ্ছু না। তার গায়ে দেখুন অদ্ভুত কারুকাজ, ভারতবর্ষের ট্র্যাডিশনাল যে হচ্ছে যে দেয়াল গাত্রের কাজ একদম ছত্রে ছত্রে রয়েছে। আর আর্কিটেকচারটা কিন্তু অদ্ভুত। আপনি যত নামবেন নতুন করে এই ভাবটাকে আপনি দেখবেন, যত নামবেন আপনি নতুন করে এই ভাবটাকে দেখবেন। এটার বিশেষত্ব, স্টাইলটা অসাধারণ, আর্কিটেকচারাল স্টাইলটা। স্কাল্পচার সেগুলো একেবারে ট্র্যাডিশনাল, সবটা এক কথায় অনবদ্য, মানে ভাবাই যাবে না। চলুন আর একবার একটু নিচে গিয়ে দেখি যতটা যাওয়া যায়। তো আর এটা হচ্ছে অদ্ভুত, চালুক্য রাজা ভীমদেব I, তার স্ত্রী উদয়মতী, তার স্বামী, তার স্মৃতির রক্ষার্থে এই ভাব তিনি বানিয়েছিলেন। 1960 সাল অবধি অজানা ছিল। এটা ভাবতেই অবাক লাগছে, বারবার একই কথা বলতে ইচ্ছা করছে। এটা ভাবতেই অবাক লাগছে যে 1960-এর দশক অবধি এই ভাবটা এখানে আছে, এটা কেউ জানতো না। 1960 সালের পরে খনন কার্য চালিয়ে
এই ভাবটা হচ্ছে আবিষ্কার করেছে। আমি জানি না, বা আমরা এখনও জানি না, ভারতবর্ষের মাটির তলায় এরকম আরও কত কি প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমাদের জন্য অপেক্ষা করছে। একদম আমি একথাই বললাম, আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা কবে আবিষ্কার করব সেই জন্য অপেক্ষা করছে। 11শো শতাব্দীর শিল্পশৈলী, ভারতবর্ষের প্রাচীন সংস্কৃতি, ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের কৃষ্টি, ভারতবর্ষের সংস্কৃতি সব কিছুর উত্তরাধিকার এই অসাধারণ শিল্পশৈলী কিন্তু বহন করছে। অসাধারণ এই শিল্পশৈলী কিন্তু বহন করছে, বলাই বাহুল্য। আপনারা আসলে গুজরাটে পাটানটা মিস করবেন না, অবশ্যই আসবেন পাটানে, অবশ্যই। পাটানটা মিস করলে কিন্তু বড় মিস হয়ে যাবে। তবে ওঠানামাটা একটু কষ্টকর, এটাও ঠিক। দেখুন, এখান দিয়ে নামতে হবে আপনাকে, অবশ্যই ওঠানামাটা কষ্টকর একটু, এবং যথেষ্ট সতর্ক হয়ে আপনাকে উঠতে হবে বা নামতে হবে। অসতর্কতার কোনো জায়গা কিন্তু নেই, একটু অসতর্ক হলেই কিন্তু আছাড় খেতে হবে, এবং পুরো পাথর, বুঝতেই পারছেন। আচ্ছা, এর নিচে আর নামতে দেওয়া হয় না, এর নিচে আরও স্টোরি আছে, কিন্তু এর নিচে আর নামতে দেওয়া হয় না এই মুহূর্তে। এই মুহূর্তে এই অবধি আসতে দেওয়া হয় একদম। শুনে দেখলে অদ্ভুত লাগে। 11শো শতাব্দীতে তৈরি এই স্থাপত্য 1960-এর দশক অবধি কেউ জানতই না এখানে এই অসাধারণ স্থাপত্যের কথা, বা এখানে যে এই অসাধারণ স্থাপত্যটা রয়েছে তার কথা। 1960-এর দশকের পর এটা আবিষ্কার হয়। এক রানী তার স্বামী তার স্মৃতির রক্ষার্থে এই ভাব তিনি তৈরি করেছিলেন। একদম রানী উদয়ামতী তৈরি করেছিলেন তার স্বামী, চালুক্য বংশের রাজা, তার স্মৃতি রক্ষা করতে। ভেতরে আরও কারুকাজ আছে, ভেতরে আরও অসাধারণ কারুকাজ আছে। উপরে উঁকি মারলে দেখা যাচ্ছে অসাধারণ কারুকাজ রয়েছে দেয়াল গাছে। তো এই হচ্ছে রানিকা ভাব, দেখিয়ে রাখলাম। 100 টাকার নোটে আমরা যে ছবি দেখি। এবার ফিরে যেতে হবে, এবার ফিরে যেতে হবে। চলুন, সিঁড়িগুলো খুব মারাত্মক, সিঁড়িগুলো খুব মারাত্মক। একটু হড়কে পড়লে কিন্তু বিপদ ঘটে যেতে পারে। দেয়ালগাত্রের শিল্পশৈলী একেবারে ভারতবর্ষের ট্র্যাডিশনাল যে কালচার তার সাক্ষ্য বহন করছে। একদম ভারতবর্ষের ট্র্যাডিশনাল কালচার, ভারতবর্ষের ট্র্যাডিশনাল যে ডিজাইন তার হচ্ছে একেবারে সাক্ষ্য বহন করছে। একদম একদম। খুঁটিয়ে খুঁটিয়ে দেখলে অসাধারণ লাগবে। আমি ছুঁয়ে গেলাম, আপনাদেরও দেখে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে রাখলাম। গুজরাট আসলে রানী কি ভাব অবশ্যই আসবেন। এই হচ্ছে সিঁড়ি, এই হচ্ছে ওঠা, একটু কষ্টকর কিন্তু একদম একদম। আবার দেখাই, এই হচ্ছে সেই সেন্টার পয়েন্ট যেখানকার থেকে নেওয়া ছবিটা আপনারা 100 টাকার নোটে দেখেন। এই হচ্ছে সেই পয়েন্ট একদম। এই হচ্ছে কথা। চলুন এবার এগিয়ে যাই। অ্যাকচুয়ালি ছুঁয়ে ছুঁয়ে দেখতে ইচ্ছা করে। সিঁড়িটা দেখতে পাচ্ছেন তো কীরকম সিঁড়ি, ফলে একটু দম কিন্তু লাগবে। একদম একদম, একটু দম কিন্তু লাগবে।
চলুন। অসাধারণ এক স্থাপত্যকে প্রত্যক্ষ করে গেলাম, অসাধারণ এক স্থাপত্যকে প্রত্যক্ষ করে গেলাম। তো হচ্ছে কথা, আমরা টুকটুক করে এগিয়ে যাই। চলুন। এইগুলো হচ্ছে অরিজিনাল, এইগুলো বেশিরভাগটাই অরিজিনাল স্টেপস। কিছু কিছু আছে যেগুলো নতুন বানানো হয়েছে, নতুন যেগুলো বানানো হচ্ছে সেগুলো সহজেই চেনা যাচ্ছে। আর বেশিরভাগ স্টেপই এখানে কিন্তু সেই 11শো শতাব্দীর। এই হচ্ছে কথা, আপনাদের দেখিয়ে রাখলাম আর বলে রাখলাম, অবশ্যই এই অসাধারণ জায়গাটা দেখবেন গুজরাট এলে। চলুন এবার এগিয়ে যাওয়ার পালা। একটু ইনফরমেশান দিয়ে রাখি যে রানী কি ভাবের কিন্তু এরকম 7টা ফ্লোর ছিল, 7টা ফ্লোর। এখন এই 3টে ফ্লোর অবধি নামতে দেয়, এরপরে কিন্তু আর নামতে দেয় না। তো হচ্ছে ইনফরমেশান, আবার বলবো আসলে অবশ্যই দেখে যাবেন, অসাধারণ জায়গা, অসাধারণ লাগলো দেখে। চলুন এগিয়ে যাই এবার, ধীরে ধীরে এবার এগোতে হবে। ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, আরও থাকতেও ইচ্ছা করছে, কিন্তু পাটানে আজকে থাকার ইচ্ছে আছে। এখনও হোটেল খুঁজে পাইনি, তো কি হোটেল খুঁজতে হবে। মা আর বন্ধু অপেক্ষা করছে, মা আর বন্ধু গাড়িতে আসেনি, বুঝতেই পারছেন এতটা সিঁড়ি, ওদের আনা মুশকিল। তো হচ্ছে কথা, চলুন এগিয়ে যাই। একবার ওপর থেকে আবার দেখিয়ে গেলাম 11শো শতাব্দীতে তৈরি চালুক্য বংশের রানী তার স্বামীর স্মৃতির উদ্দেশ্যে এই অসাধারণ স্থাপত্য নির্মাণ করেছিলেন। কে করেছিলেন, কার স্মৃতির উদ্দেশ্যে সেটা আর বলছি না, শুধু বলছি যে ভাবা যাচ্ছে না যে 1960 সাল অবধি এত সুন্দর স্থাপত্যটা একেবারে মাটির তলায় চাপা পড়েছিল। 60 সালের আগে আমরা কেউ জানতেই পারিনি এত সুন্দর স্থাপত্য আমাদের রয়েছে। আরও হয়তো অনেক এরকম স্থাপত্য ভবিষ্যতে আবিষ্কৃত হবে, আমরা সেই আশায় রইলাম। আর রইলাম যে এই ধরনের স্থাপত্যগুলো সংরক্ষণের নিশ্চয়ই পূর্ণ উদ্যোগ গৃহীত হবে, এবং অবশ্যই সরকার চেষ্টা করছে সংরক্ষণ করার। দেখে এলাম এবং ভালো লাগলো। এই হচ্ছে কথা, বাইরেটা সুন্দর, লন একেবারে দারুণ, খানিকক্ষণ ছায়ায় কিন্তু বসার জন্য অসাধারণ বন্দোবস্ত রয়েছে। এই অবধি আপাতত থাকলো, আবার চলুন দেখি কোথায় গিয়ে আপনাদের সঙ্গে দেখা হয়। অ্যাকচুয়ালি রোড ট্রিপে নিয়ম বলে কিছু থাকে না। পাটান এসে তো পৌঁছালাম, পাটান এসে পৌঁছে রানী কি ভাব দেখলাম, হোটেল কিছু ঠিক করা ছিল না। তো খুঁজতে 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 এই হোটেলটা পেলাম, রবেতা। অ্যাকচুয়ালি গুগলে হদিস দিল, দেখুন এক চোখে খারাপ লাগছে না। আর হোটেল সম্পর্কে যেটা বলার সেটা হচ্ছে যে আপনি রাজস্থানে হোটেল যে রেটে পাবেন, নর্মালি গুজরাটে কিন্তু রেট একটু হাই হোটেলের, এইটা কিন্তু বিষয়। আপনার নাম বলিয়ে? গিরিশ ভাই। আপনার নাম বলিয়ে? জয়ন্তীলাল। এনাদের দেখা পাবেন আপনি এই রিভেটা এলে। এটা বলছিলাম, দুজনেই ভালোভাবে স্বাগত জানিয়েছেন। আচ্ছা, লিফট আছে, কিন্তু লিফট আছে, ফলে অসুবিধা হবে না। চলুন আবার দেখা হচ্ছে। এইটা হচ্ছে হোটেল রিভেটার রিসেপশন। রিসেপশন কিন্তু 2nd ফ্লোরে, আর ইনি হচ্ছেন ম্যানেজার। আপনার নাম বলিয়ে? Hi, my name is Jigar Solanki. মিস্টার সোলাঙ্কি ইজ এ ভেরি হেল্পফুল পারসন। অ্যাকচুয়ালি আমাদের কিছু খাওয়া হয়নি, তো বন্ধু প্রচণ্ড খিদে পেয়েছে। তো আমি এখানে রেস্টুরেন্টে যখন খোঁজ করলাম, রেস্টুরেন্ট থেকে বললো রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গেছে। তখন আমি ওনাকে রিকোয়েস্ট যে আপ কুছ বন্দোবস্ত করে দিজিয়ে, তো উনি নিজের অ্যাকাউন্ট থেকে, জোম্যাটো থেকে উনি অর্ডার করে খাবার এনে দিলেন। থ্যাংক ইউ। তো এই হচ্ছে রিসেপশন। আমি রুম টুরও দিয়ে দিচ্ছি একবারে। আপনারা হচ্ছে যে অবশ্যই একবার ট্রাই করতে পারেন এদিকে এলে। আমি নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশনে হোটেলের, আমি কার্ড নিয়ে নিয়েছি। তো এই হচ্ছে করিডোর। আবার বলবো, রাজস্থানে কিন্তু হোটেল তুলনামূলকভাবে সস্তা, আর গুজরাটের হোটেল তুলনামূলকভাবে কিন্তু একটু দামি। এই হচ্ছে কথা। ঘরে ঢোকা যাবে? হ্যাঁ। তো এই হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে আমাদের রুম। 3 বেডেড রুম। দেখুন একটু অগোছালো হয়ে আছে, স্বাভাবিক অগোছালো হয়ে থাকবে, আমরা ঢুকে গেছি, অগোছালো তো হবেই।
তো এই হচ্ছে আমাদের রুম। বন্ধু ক্লান্ত, হ্যাঁ, তো ছোট্ট রুম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। কালকে সোজা যাব জয়সলমীর। জয়সলমীর যাওয়ার পরিবেশ পরিস্থিতি সবটা দেখাবো। রাস্তার আশপাশ কিভাবে এখান থেকে খুব সহজেই আপনি জয়সলমীর পৌঁছবেন, গুজরাট থেকে রাজস্থানে পৌঁছবেন, আবার আমি দেখাবো সবটা। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে নতুন ব্লগে।